হ্যালো গাইজ, ওয়েলকাম টু ইংলিশ টিউটোরিয়ালস চ্যানেল। আজকের ক্লাসে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ শিখব। এর আগে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ শিখে নিয়েছি, সেখানে আমরা টেন্স চেঞ্জের রুলসগুলো সম্বন্ধে ডিটেলে জেনেছি। আজকে আমাদের আলোচ্য বিষয় তাই ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ। আজকের ক্লাসে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জের আলোচনা করবার সময় যে টপিকগুলিকে নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব সেগুলি একটু তাহলে ব্রিফলি আমরা দেখে নিই। প্রথমেই আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার এবং তার ফরমেশন, অর্থাৎ আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স কী করে তৈরি করব বা করতে পারি সেটা সম্বন্ধে জানব। তারপরে জেনারেলি ভয়েস চেঞ্জ করতে গেলে, অর্থাৎ অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে নিয়ে যেতে গেলে আমাদেরকে টেন্স চেঞ্জের ক্ষেত্রে যে রুলসগুলো জানতে হয় সেগুলিকে আমরা একটু দেখে নেব একটি ছকের মাধ্যমে। তারপরে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ এক্সাম্পল সমেত আলোচনা করব এবং লাস্টে তোমাদের বাড়িতে প্র্যাকটিসের জন্য আমি একটি ওয়ার্কশিট তোমাদেরকে দিয়ে রাখবো, যাতে তোমরা সেগুলিকে প্র্যাকটিস করলে তোমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ ব্যাপারটা আরও অনেকটা ক্লিয়ার হয়ে যায় তোমাদের কাছে। ওকে, তাহলে প্রথমেই দেখে নেওয়া যাক ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার প্যাটার্ন। ইন্টারোগেটিভ সেন্টেন্স কাকে বলে? না, ইন্টারোগেটিভ সেন্টেন্সের বাংলা হচ্ছে প্রশ্নবোধক বাক্য, অর্থাৎ এমন সমস্ত বাক্য যে বাক্যগুলির দ্বারা একজন ব্যক্তি আরেকজনকে কিছু প্রশ্ন করেন। এই বাক্য ইংলিশে লিখতে গেলে আমাদেরকে প্রথমেই অক্সিলিয়ারি ভার্বকে সেন্টেন্সের প্রথমেই বসাতে হয়, তারপরে বসাতে হয় বাক্যের কর্তা অর্থাৎ সাবজেক্টকে, তারপরে বসে বাক্যের প্রিন্সিপাল ভার্ব বা মুখ্য ক্রিয়াপদ এবং তারপরে বসে বাক্যের অবজেক্ট অথবা রেস্ট। অ্যাজ পার এক্সাম্পল নিচের বাক্যগুলি তোমরা একটু দেখে নাও। আর দ্য বয়েজ প্লেইং ক্রিকেট? উইল ইউ হেল্প মি? ক্যান ইউ ডু দ্য সাম? ওয়াই ইজ দ্য গার্ল ইটিং ফাস্ট ফুড? আর ওয়াজ হি ওয়াচিং কার্টুনস? দেখো, আমি এখানে কালারের ইউজ করেছি তোমাদেরকে প্রত্যেকটি অক্সিলারি ভার্ব, সাবজেক্ট বা প্রিন্সিপাল ভার্ব বা অবজেক্টকে চেনবার জন্য। প্রত্যেকটি বাক্যে অক্সিলারি ভার্ব লাল কালারে রয়েছে, কর্তা ইয়েলো কালারে মার্ক করা হয়েছে, প্রিন্সিপাল ভার্বগুলি ব্লু কালারে রয়েছে এবং অবজেক্ট যেগুলি রয়েছে বাক্যে সেগুলি গ্রিন কালারে রয়েছে। এবং উদাহরণগুলি যদি তোমরা আরেকটু মন দিয়ে ফলো করো তাহলে দেখবে যে এখানে একটি বাক্যের প্রথমে একটি WH ওয়ার্ড রয়েছে, বাকি বাক্যগুলির প্রথমে কিন্তু WH ওয়ার্ড নেই। সেই সমস্ত বাক্যগুলি সরাসরি একটি অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হচ্ছে। অর্থাৎ এর থেকে আমরা বুঝতে পারলাম যে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স ফরমেশন করতে গেলে WH ওয়ার্ড থাকাটা কিন্তু বাধ্যতামূলক নয়। এক্ষেত্রে WH ওয়ার্ড বলতে কোন শব্দগুলিকে আমরা জানি? না, হু, হোয়েন, হাউ, ওয়াই ইত্যাদি ইত্যাদি, যে প্রত্যেকটি শব্দ W এবং এইচ দিয়ে শুরু হয়। W এবং এইচ দিয়ে যে সমস্ত প্রশ্নবোধক বাক্য তৈরি হয় সেগুলির উত্তর কিন্তু শুধুমাত্র ইয়েস বা নোতে দেওয়া যায় না। ওয়্যারঅ্যাজ যে সমস্ত বাক্য শুধুমাত্র অক্সিলারি ভার্ব দিয়ে স্টার্ট হয় সেই সমস্ত বাক্যগুলির উত্তর কিন্তু ইয়েস বা নো দিয়ে হয়ে যায়। অ্যাজ পার এক্সাম্পল যদি প্রথম বাক্যটি ধরি, আর দ্য বয়েজ প্লেইং ক্রিকেট? অর্থাৎ ছেলেরা কি ক্রিকেট খেলছে? এই প্রশ্নটির উত্তর কিন্তু তুমি ইয়েস বা নোতে দিতে পারবে। সিমিলারলি পরের বাক্যটি, উইল ইউ হেল্প মি? তুমি কি আমাকে সাহায্য করবে? এই বাক্যটির উত্তরও কিন্তু ইয়েস বা নোতে দেওয়া সম্ভব। কিন্তু হোয়াই ইজ দ্য গার্ল ইটিং ফাস্ট ফুড? অর্থাৎ মেয়েটি কেন ফাস্ট ফুড খাচ্ছে? এই প্রশ্নটির উত্তর কিন্তু শুধুমাত্র ইয়েস বা নোতে দেওয়া সম্ভব নয়। তাহলে প্রশ্নবোধক বাক্য দু রকমের হতে পারে। অর্থ অনুযায়ী যে প্রশ্নবোধক বাক্যগুলির উত্তর ইয়েস বা নোতে দেওয়া যেতে পারে, যেগুলি শুধুমাত্র অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়, আবার এমন সমস্ত প্রশ্নবোধক বাক্য যেগুলি WH ওয়ার্ড দিয়ে শুরু হয়, যার উত্তর কিন্তু শুধুমাত্র ইয়েস বা নোতে দেওয়া সম্ভব নয়। এবার একটু দেখে নেওয়া যাক এই ইন্টারোগেটিভ সেন্টেন্সের ফরমেশন কী করে সম্ভব, অর্থাৎ একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে কী করে তৈরি করতে পারি। দেখো, বাক্যটি লেখা রয়েছে, দ্য ম্যান ইজ রিডিং নিউজ পেপার? অর্থাৎ একজন ভদ্রলোক একটি খবরের কাগজ পড়ছেন। এখানে ম্যান কথাটি ইয়েলো কালারে রয়েছে, অর্থাৎ এটি সাবজেক্ট। ম্যান সাবজেক্ট, তার কারণ রিডিং অর্থাৎ কাজ বা অ্যাকশন যেটি হচ্ছে সেটি কে করছেন? না, ওই ভদ্রলোক বা ওই ব্যক্তিটি করছেন, তাই ম্যান এখানে সাবজেক্ট। এবং ইজ কথাটি অর্থাৎ ইজ ভার্বটি কিন্তু এখানে রেড কালারে রয়েছে, এটি কিন্তু একটি অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব হিসেবে এখানে আমরা বি ভার্ব ইউজ করা হয়েছে, যেহেতু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্য। এই বাক্যটিকে যদি আমাদেরকে ইন্টারোগেটিভ করতে হয় তাহলে শুধুমাত্র ওই অক্সিলারি ভার্ব অর্থাৎ ইজটাকে সাবজেক্ট দি ম্যানের আগে বসিয়ে দিতে হবে, তাহলেই কিন্তু ওই অ্যাসার্টিভ সেন্টেন্সটি ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর হবে। তাহলে এখান থেকে আমরা কি শিখলাম? না, যে কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা ইন্টারোগেটিভ করে দিতে পারি শুধুমাত্র তার অক্সিলারি ভার্বটিকে সাবজেক্টের আগে বসালেই, এবং লাস্টে একটি কোশ্চেন মার্ক আমাদেরকে কিন্তু দিতে হবে।
কিন্তু আমাদের ব্যক্তিগত লাইফে বা ব্যক্তিগত ইউজেজের ক্ষেত্রে আমরা এমন অনেক বাক্য পাই যে বাক্যগুলির মধ্যে কিন্তু অক্সিলারি ভার্ব থাকবে না। অ্যাজ পার এক্সাম্পল তার নিচের বাক্যটি দেখো, বাক্যটিতে রয়েছে যে মাই ফাদার ওয়েন্ট টু দিল্লি, আমার বাবা দিল্লি গিয়েছিলেন। এখানে কিন্তু কোনো অক্সিলারি ভার্বের ব্যবহার নেই। এখানে ওয়েন্ট যে ক্রিয়াপদটি রয়েছে, এই ওয়েন্টটা কিন্তু প্রিন্সিপাল ভার্ব এবং এটি প্রিন্সিপাল ভার্বের সেকেন্ড ফর্ম অর্থাৎ পাস্ট ফর্মে রয়েছে, অর্থাৎ এই বাক্যটি সিম্পল পাস্ট টেন্সের বাক্য। এখানে কোনো অক্সিলারি ভার্ব কিন্তু নেই। তাহলে এক্ষেত্রে আমরা এই বাক্যটিকে কী করে ইন্টারোগেটিভ করতে পারি না, যেখানে আমাদের অক্সিলারি ভার্ব থাকবে না সেখানে আমাদেরকে ডু, ডাজ বা ডিড ব্যবহার করতে হবে অ্যাকর্ডিং টু দ্য টেন্স অ্যান্ড সাবজেক্ট, অর্থাৎ বাক্যের টেন্স এবং কর্তার পার্সন বা নাম্বার অনুযায়ী আমাদেরকে ডু, ডাজ বা ডিড ব্যবহার করতে হবে। মাই ফাদার ওয়েন্ট টু দিল্লি এটি একটি সিম্পল পাস্ট টেন্সের বাক্য। যখনই আমরা কোনো সিম্পল পাস্ট টেন্সের বাক্য পাবো তখনই অক্সিলারি ভার্ব হিসেবে আমাকে ডিড ব্যবহার করতে হবে। আমাকে ধরে নিতে হবে যে মাই ফাদার সাবজেক্ট এবং ওয়েন্ট প্রিন্সিপাল ভার্বের মধ্যে একটি ডু ভার্ব অক্সিলারি ভার্ব হিসেবে রয়েছে, সেটিকেই আমাকে অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করতে হবে বাক্যটিকে প্রশ্নবোধক করবার সময়। সেই জন্য দেখো লেখা রয়েছে এটি প্রশ্নবোধক রূপ, ডিড মাই ফাদার গো টু দিল্লি। যেহেতু এখানে ডিড অক্সিলারি ভার্বটি পাস্ট টেন্সে ব্যবহার করা হয়েছে, তাই গো অর্থাৎ প্রিন্সিপাল ভার্বটি কিন্তু আর পাস্ট টেন্সে বসেনি, সেটিকে প্রেজেন্ট টেন্সে ট্রান্সফর্ম করে দেওয়া হয়েছে। কারণ আমরা জানি একটি বাক্যে ডাবল পাস্ট টেন্স কিন্তু ইউজ হতে পারে না। তো সেই জন্য বাক্যটি দাঁড়িয়ে গেল ডিড মাই ফাদার গো টু দিল্লি কোশ্চেন মার্ক। সিমিলারলি নিচের আরেকটি উদাহরণ দেখে নাও। এই বাক্যটি রয়েছে দ্য চিলড্রেন লাভ আইসক্রিম, অর্থাৎ বাচ্চারা আইসক্রিম খেতে বা আইসক্রিম পছন্দ করে বা ভালোবাসে। এখানে লাভ হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, যেটি কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে এবং কর্তা হচ্ছে চিলড্রেন, চিলড্রেন প্লুরাল ফর্ম। তো এখানে যেহেতু চিলড্রেন প্লুরাল, থার্ড পারসন প্লুরাল নাম্বার, এখানে আমরা ডু ব্যবহার করেছি অক্সিলারি ভার্ব হিসেবে। আমরা কল্পনা করে নিয়েছি চিলড্রেন এবং লাভ প্রিন্সিপাল ভার্বের মধ্যে একটি অক্সিলারি ভার্ব ডু রয়েছে, সেই ডুটাকেই আমরা বাক্যের প্রথমে নিয়ে এসে বাক্যটাকে ইন্টারোগেটিভ করে দিয়েছি। বাক্যটা দাঁড়িয়ে গেল কিসে না, ডু দ্য চিলড্রেন লাভ আইসক্রিম। ঠিক সিমিলারলি এখানে যদি থাকতো হি লাভস আইসক্রিম, তাহলে হি বাক্যের কর্তা, হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে এই যখনই কর্তা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে এবং বাক্যটি সিম্পল প্রেজেন্ট টেন্সে থাকবে, তখন কিন্তু আমরা ডু ব্যবহার করব না, তখন আমরা কি করব না ডাজ ব্যবহার করব। তখন বাক্যটা দাঁড়িয়ে যেত কি, ডাজ হি লাভ আইসক্রিম। যেহেতু আমরা ডাজ এস বা ইয়েস ডু ভার্বের সাথে যোগ করে নিয়েছি, তখন কিন্তু আমাদেরকে আর লাভস করতে হতো না, তখন আমাদেরকে শুধু লাভ লিখতে হতো। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা কি করে ফর্ম করতে পারি। এরপর আমাদের ক্লাসের সবথেকে গুরুত্বপূর্ণ অ্যাসপেক্টগুলোকে নিয়ে আমরা আলোচনা করব, এবং সেটা হচ্ছে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে নিয়ে যাওয়ার সময় টেন্স চেঞ্জের রুল বা ভয়েস চেঞ্জের বেসিক রুলগুলো। প্রেজেন্ট সিম্পল, প্রেজেন্ট কন্টিনিউয়াস এরকমভাবে প্রত্যেকটা টেন্স আলাদা আলাদা করে তার অ্যাক্টিভ এবং প্যাসিভের জন্য কী কী রুল হবে সেটি একটি ছকের মাধ্যমে এখানে তোমাদের বোঝানোর জন্য ব্যবহার করা রয়েছে। ছকটা তোমরা একটু ভালো করে ফলো করো এবং বুঝে নাও, তাতে তোমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স অ্যাট দ্য সেম টাইম ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করতে কিন্তু আর কোনো দিন কোনো রকমের প্রবলেম হবে না। তাহলে চলো আমরা একটু ছকটা বুঝে নিই। সিম্পল প্রেজেন্ট টেন্স অথবা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের অ্যাক্টিভ ভয়েসের ফরম্যাট হচ্ছে প্রথমে সাবজেক্ট বসাতে হয়, তারপরে আমরা বসাই বাক্যের প্রিন্সিপাল ভার্বকে, তারপরে বসে বাক্যের অবজেক্ট। এই টেন্সের প্যাসিভের ফরম্যাটটা কী হবে না, প্রথমে বসবে অবজেক্ট, তারপরে বসবে সেই অবজেক্ট অনুযায়ী অ্যাম, ইজ অথবা আরকে, তারপরে আমরা বসাবো বাক্যের প্রিন্সিপাল ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপলকে, তারপরে বসাবো বাই, লাস্টে বসাবো সাবজেক্টকে। এরপর আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করব। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভের ফরম্যাট হচ্ছে প্রথমে সাবজেক্টকে বসাতে হয়, তারপরে আমরা বসাই অ্যাম, ইজ অথবা আরকে যেটা সাবজেক্ট অনুযায়ী বসে, তারপরে আমরা প্রিন্সিপাল ভার্বের আইএনজি ফর্মকে বসাই, তারপরে আমরা লাস্টে বসাই বাক্যের অবজেক্টকে। প্যাসিভের ফরম্যাটে কী হবে না, প্রথমে অবজেক্ট আসবে, তাই সেই অবজেক্ট অনুযায়ী অ্যাম, ইজ অথবা আরকে আমরা ইউজ করব, তারপরে আমরা বসাবো বিইংকে, তারপরে বসাবো প্রিন্সিপাল ভার্বের থার্ড ফর্ম, তারপরে বাই, তারপরে সাবজেক্ট। এরপরে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা দেখে নেব। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অ্যাক্টিভের ফরম্যাট প্রথমে আমরা বসাবো বাক্যের সাবজেক্টকে, তারপরে বসাবো সেই সাবজেক্ট অনুযায়ী হ্যাভ অথবা হ্যাজ ভার্বকে, তারপরে বসাবো বাক্যের প্রধান ক্রিয়াপদের থার্ড ফর্ম অর্থাৎ প্রিন্সিপাল ভার্বের থার্ড ফর্মকে, তারপরে বসবে বাক্যের অবজেক্ট।
প্যাসিভে এই টেন্সের ফরম্যাট হবে প্রথমে অবজেক্ট আনবো, সেই অবজেক্ট অনুযায়ী হ্যাভ বা হ্যাজকে বসাবো, তারপরে বসাবো বিনকে, তারপরে বসাবো প্রিন্সিপাল ভার্বের থার্ড ফর্মকে, তারপরে বসাবো বাই, লাস্টে বসাবো সাবজেক্টকে। এরপরে দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের এখানে উল্লেখ নেই। তোমাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে কেন এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নেই। তাহলে তোমাদেরকে জানিয়ে রাখি যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভের ফর্ম বা ইউজেজ কিন্তু নেই, এর কোনো রকম সেন্স কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজে ব্যবহার হয় না, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভের কোনো সেন্স কিন্তু ইউজেজ নেই। আমরা চলে যাই তাহলে এবার সিম্পল পাস্ট টেন্সে। সিম্পল পাস্ট টেন্সের অ্যাক্টিভ ভয়েসের ফরম্যাট হচ্ছে প্রথমে সাবজেক্ট, তারপরে আমরা বসাই প্রিন্সিপাল ভার্বের সেকেন্ড ফর্ম অর্থাৎ পাস্ট টেন্সের রূপকে, তারপরে আমরা বসাবো বাক্যের অবজেক্টকে। প্যাসিভের ক্ষেত্রে সেটি হয়ে যাবে প্রথমে অবজেক্ট বসবে, সেই অবজেক্ট অনুযায়ী আমরা ওয়াজ বা ওয়্যারকে বসাবো, তারপরে বসাবো প্রিন্সিপাল ভার্বের থার্ড ফর্ম, তারপরে বসাবো বাই এবং লাস্টে অ্যাজ ইউজুয়াল সাবজেক্ট। পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ ভয়েসের ফর্ম হচ্ছে প্রথমে সাবজেক্ট, তারপরে আমরা সেই সাবজেক্ট অনুযায়ী ওয়াজ বা ওয়্যারকে বসাবো, তারপরে প্রিন্সিপাল ভার্বের আইএনজি ফর্মকে বসাবো, তারপরে বসাই অবজেক্টকে। এটার প্যাসিভ হয়ে গেলে কি হবে না, প্রথমে চলে আসবে অবজেক্ট, সেই অবজেক্ট অনুযায়ী আমরা ওয়াজ বা ওয়্যারকে বসাবো, তারপরে বসাবো বিইং, তারপরে বসাবো প্রিন্সিপাল ভার্বের থার্ড ফর্ম, তারপরে বাই এবং লাস্টে থাকবে সাবজেক্ট। এবার আমরা চলে আসি পাস্ট পারফেক্ট টেন্সে। পাস্ট পারফেক্ট টেন্সে প্রথমে বসে সাবজেক্ট, তারপরে হ্যাড, তারপরে প্রিন্সিপাল ভার্বের থার্ড ফর্ম, তারপরে অবজেক্ট। এর প্যাসিভ হয়ে গেলে হবে অবজেক্ট, সেই অবজেক্টের পরে বসবে হ্যাড, তারপরে বিন, তারপরে প্রিন্সিপাল ভার্বের থার্ড ফর্ম, তারপরে বাই এবং লাস্টে সাবজেক্ট। এরপরে দেখো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেরও কিন্তু এখানে উল্লেখ নেই, কারণ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মতনই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেরও কিন্তু প্যাসিভের কোনো রকম ফর্ম বা সেন্স ইংলিশ ল্যাঙ্গুয়েজে ইউজ হয় না, সেই জন্যই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেরও কিন্তু ভয়েস চেঞ্জ হয় না। তাহলে আমরা এবার চলে যাই ফিউচার সিম্পল বা সিম্পল ফিউচার টেন্সের ক্ষেত্রে। সিম্পল ফিউচার টেন্সের অ্যাক্টিভের ফরম্যাটে প্রথমে আমরা সাবজেক্টকে বসাই, সাবজেক্টের পরে শ্যাল অথবা উইলকে আমরা বসাই, তারপরে বসাই আমরা বাক্যের প্রিন্সিপাল ভার্বকে, এখানে প্রিন্সিপাল ভার্বের প্রেজেন্ট টেন্সের ফর্মটা আমরা ইউজ করি, তারপরে আমরা বসাই বাক্যের অবজেক্টকে। এর প্যাসিভের ফরম্যাট হয়ে যাবে প্রথমে আমরা অবজেক্টকে বসাবো, অবজেক্টের পরে শ্যাল বা উইলকে বসাবো, তারপরে আমরা বসাবো বি ভার্বটিকে, তারপরে প্রিন্সিপাল ভার্বের থার্ড ফর্ম বসবে, তারপরে বাই এবং তারপরে সাবজেক্ট। এক্ষেত্রে তোমাদেরকে আমি একটা কথা বলতে চাই যে যদি তোমাদের মনের মধ্যে কোনো রকম কনফিউশন থাকে যে কখন কোন সাবজেক্টের পরে তোমরা শ্যাল বসাবে বা কখন উইল বসাবে, তাহলে তোমরা নির্দ্বিধায় প্রত্যেকটি সাবজেক্টের ক্ষেত্রেই কিন্তু উইল বসাতে পারো, সেক্ষেত্রে গ্রামাটিক্যালি কোনো ভুল হবে না। এরপর আমরা চলে যাব ফিউচার পারফেক্ট টেন্সে। ফিউচার পারফেক্ট টেন্সে অ্যাক্টিভের ফরম্যাট হচ্ছে প্রথমে সাবজেক্ট বসে, সেই সাবজেক্টের পরে শ্যাল বা উইল থাকে, তারপরে বসে বাক্যের হ্যাভ ভার্বটি, তারপরে প্রিন্সিপাল ভার্বের থার্ড ফর্ম এবং লাস্টে থাকে অবজেক্ট। এই ফিউচার পারফেক্ট টেন্সের প্যাসিভের ফরম্যাটটার ক্ষেত্রে কী হবে না, প্রথমে আমরা বসাবো বাক্যের অবজেক্টকে, তারপরে আমরা বসাবো শ্যাল বা উইলকে, তারপরে আমরা বসাবো হ্যাভ ভার্বটিকে, তারপরে বসাবো বিন, তারপরে প্রিন্সিপাল ভার্বের থার্ড ফর্ম এবং লাস্টে বাই এবং সাবজেক্ট থাকবে। ফিউচার কন্টিনিউয়াস এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস এই দুটোরও কিন্তু ভয়েস চেঞ্জ আমাদের পরীক্ষায় আসে না এবং এর ব্যবহারও কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজে নেই, তাই সেই দুটি সম্পর্কেও আমাদের জানবার কোনো রকম প্রয়োজন নেই। এবার লাস্টে টেন্সের ক্ষেত্রেই আমি মোডাল অক্সিলারি ভার্ব যখন কোনো একটি বাক্যে থাকবে সেটিও এই ছকের মধ্যে উল্লেখ করে দিয়েছি তোমাদের সুবিধের জন্য। মোডাল অক্সিলারির ভয়েস চেঞ্জের রুল এবং সিম্পল ফিউচার টেন্সের ভয়েস চেঞ্জের রুল অলমোস্ট সেম। যদি বাক্যে মোডাল থাকে, মোডাল ভার্ব বলতে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড ইত্যাদি ইত্যাদি ক্রিয়াপদগুলি, যদি সেগুলি থাকে বাক্যে, তাহলে তার অ্যাক্টিভ এবং প্যাসিভের ফরম্যাটটা একটু আমরা দেখে নিই। দেখো যদি কোনো বাক্যে মোডাল থাকে তার অ্যাক্টিভ ভয়েসের বাক্যের ফরম্যাটটা হয় জেনারেলি প্রথমে সাবজেক্ট থাকে, তারপরে থাকে মোডাল ভার্বটি, তারপরে বসে বাক্যের প্রিন্সিপাল ভার্ব এবং লাস্টে থাকে বাক্যের অবজেক্ট। এই সমস্ত বাক্যের ক্ষেত্রে অর্থাৎ যে সমস্ত বাক্যে মোডাল ভার্বস তোমরা পাবে সেগুলির প্যাসিভ প্যাসিভ ভয়েস করতে গেলে তোমরা প্রথমে ইউজ করবে অবজেক্টকে, তারপরে ওই বাক্যে যে মোডালটি রয়েছে তোমরা সেই মোডালটিই ব্যবহার করবে। এক্ষেত্রে খেয়াল রাখবে যে সেই মোডালটির টেন্স চেঞ্জ করবার বা তার ফর্ম চেঞ্জ করবার কিন্তু কোনো প্রয়োজন নেই। অর্থাৎ আমি বলতে চাইছি যদি তোমার মোডাল ভার্ব হিসেবে বাক্যে ক্যানের উল্লেখ থাকে বা মে থাকে, তাহলে তোমাকে কিন্তু প্যাসিভ ভয়েসে ওই ক্যান বা মে ভার্বটিকেই ব্যবহার করতে হবে, ভুলেও সেটিকে কুড বা মে থেকে মাইট করবার প্রয়োজন নেই, সেটা করতে যেও না, তাহলে কিন্তু বাক্যটি ভুল হয়ে যাবে। তাহলে যে মোডাল থাকবে তোমরা প্যাসিভে ঠিক সেই মোডালটিই ব্যবহার করবে, তার কোনো রকম ফর্ম চেঞ্জ করবে না।
তাহলে পুরো রুলটা কি দাঁড়াবে না, প্রথমে থাকবে অবজেক্ট, তারপরে সেই মোডাল ভার্বটিকেই ব্যবহার করবে যেটা তোমার অ্যাক্টিভের ফরম্যাটে ছিল, তারপরে বসাবে বি, তারপরে প্রিন্সিপাল ভার্বের থার্ড ফর্মকে ইউজ করবে এবং অ্যাজ ইউজুয়াল লাস্টে বাই এবং সাবজেক্ট থাকবে। তাহলে এই যে ছকটি আমরা এক্ষুনি দেখলাম, এই ছকটির মাধ্যমে আমরা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সের প্রত্যেকটি ভয়েস চেঞ্জ কিন্তু খুব ইজিলি করে নিতে পারবো। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করার সাথে সাথেই আমরা কিন্তু এখানেও ইন শর্ট অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জের ক্লাসটাও কিন্তু করে নিলাম। তোমরা যদি এরপরেও অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ নিয়ে আরও ডিটেলে জানতে চাও, তাহলে এই চ্যানেলেই অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জের উপরে যে ক্লাসটি করানো আছে তোমরা সেটি একবার দেখে নিও। আমি শিওর যে ওই ক্লাসটি যদি তোমরা একবার মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত ফলো করো, তাহলে ইন ফিউচার তোমাদের ভয়েস চেঞ্জ নিয়ে আর কোনো প্রবলেম হবে না। তাহলে এবার আমরা চলে যাব আমাদের আজকের ক্লাসের মুখ্য আলোচ্য বিষয়, এবং সেটি হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জের বিষয়। ওকে, তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলতে আমরা কি বুঝেছিলাম না, ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে প্রশ্নবোধক বাক্য, তাই তো। উদাহরণস্বরূপ দেখো, একটি বাক্য লেখা রয়েছে, হ্যাভ ইউ সিন দ্য ম্যান কোশ্চেন মার্ক। ব্র্যাকেটে দেখো আমি কয়েকটি জিনিস এখানে উল্লেখ করে রেখেছি, যে জিনিসগুলি একটি বাক্যের ভয়েস চেঞ্জ করতে গেলে আমাদের সর্বপ্রথম কাজে লাগে। ফার্স্ট অফ অল আমাকে জানতে হবে যে এই বাক্যটি কোন টেন্সে রয়েছে। দেখো এই বাক্যটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে। আমি কি দেখে চিনলাম বাক্যটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে? কারণ এই বাক্যে হ্যাভ ভার্বটি রয়েছে এবং তার সাথে সাথে প্রিন্সিপাল ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ সিন কথাটি কিন্তু এখানে উল্লেখ রয়েছে। তাহলে আমরা জানি যে বাক্যে হ্যাভ বা হ্যাজ থাকে এবং তার সাথে প্রিন্সিপাল ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল থাকে, সেই বাক্যটি কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সের হয়। ঠিক এরকমভাবেই যে বাক্যই তোমরা পাও না কেন, তোমাকে সেই বাক্যের টেন্সটা কিন্তু আইডেন্টিফাই করতে হবে। এরপরে আমরা বাক্যের কর্তা হিসেবে আইডেন্টিফাই করেছি ইউকে। তোমরা যদি মনে করো যে ইউকে আমরা কি করে কর্তা হিসেবে আইডেন্টিফাই করলাম, না তারও একটা খুব সহজ নিয়ম রয়েছে। আমরা বাক্যের কর্তাকে খুব সহজে আইডেন্টিফাই করতে পারি বাক্যের প্রধান ক্রিয়াপদকে কে বা কারা দিয়ে প্রশ্ন করে। এখানে বাক্যের প্রধান ক্রিয়াপদ হলো সিন, সি থেকে সি স সিন, অর্থাৎ সি থেকে সিন ভার্বটি এসছে। তাহলে সি ভার্বটিকে যদি আমরা জিজ্ঞাসা করি কে দেখেছে, তার উত্তর কিন্তু আসে ইউ, অর্থাৎ তুমি দেখেছো। সেই জন্য ইউটা হলো এই বাক্যের সাবজেক্ট অর্থাৎ কর্তা। এবং তারপরে আমরা এই বাক্য থেকে বাক্যের অবজেক্টটাকে আইডেন্টিফাই করেছি। সিমিলারলি অবজেক্ট আমরা কী করে আইডেন্টিফাই করতে পারি না, যদি আমরা কোনো একটি বাক্যের প্রিন্সিপাল ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করি, অর্থাৎ হোয়াট বা হুমকে দিয়ে যদি প্রশ্ন করি, তাহলে আমরা যে উত্তরটি পাবো ওই বাক্য থেকে, সেই উত্তরটি কিন্তু হবে ওই বাক্যের অবজেক্ট। তাহলে আমি যদি এই সি ভার্বটিকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করি, যদি আমি প্রশ্ন করি এরভাবে যে কাকে দেখেছি, তাহলে তার উত্তর কিন্তু আসে দ্য ম্যান, অর্থাৎ তুমি একটি লোককে দেখেছো, তাই তো। তাহলে সেই জন্য এই দি ম্যান কথাটি হলো বাক্যের অবজেক্ট। এইবারে তোমাদের সুবিধার জন্য আমি ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জের খুব ইজি তিনটি স্টেপ দেখিয়েছি, যে তিনটি ইজি স্টেপ ফলো করলে তোমরা খুব সহজেই নির্ভুলভাবে ভয়েস চেঞ্জটা করতে পারবে। প্রথমেই আমি তোমাদেরকে সাজেস্ট করব যে একবারে যদি একটি ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করতে তোমাদের প্রবলেম হয়, তাহলে সেই বাক্যটিকে প্রথমে তোমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করো। একটি ইন্টারোগেটিভ সেন্টেন্সকে অ্যাসার্টিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করা খুবই সহজ ব্যাপার। কি করতে হয় সেক্ষেত্রে আমাদেরকে বাক্যের যে অক্সিলারি ভার্বটি রয়েছে সেটিকে সাবজেক্টের পরে বসাতে হবে। অর্থাৎ যেখানে এই বাক্যতে অক্সিলারি ভার্ব কোনটি রয়েছে না, রয়েছে হ্যাভ, এবং বাক্যের সাবজেক্টকে না, বাক্যের সাবজেক্ট হচ্ছে ইউ। তাহলে এই বাক্যটিকে অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্সটিকে যদি আমাকে অ্যাসার্টিভ সেন্টেন্স করতে হয়, তাহলে আমাকে হ্যাভ ভার্বটিকে ইউ এর পরে বসাতে হবে। দেখো সেটাই করা রয়েছে, বাক্যটি দাঁড়িয়ে গেছে ইউ হ্যাভ সিন দ্য ম্যান। এইবার যখন বাক্যটিকে তোমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করে নিয়েছো, এইবারে এই বাক্যটির ভয়েস চেঞ্জ করো পূর্বের দেখানো ছকের বা রুল বা টেন্স চেঞ্জের রুল অনুযায়ী। তাহলে বাক্যটির প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে, সাবজেক্ট তোমার ইউ এবং অবজেক্ট তোমার ম্যান। তাহলে এই বাক্যটিকে যদি আমি আমার রুল অনুযায়ী ভয়েস চেঞ্জ করি বা প্যাসিভ ভয়েসে নিয়ে যাই, তাহলে বাক্যটি হয়ে যাবে কি না, দ্য ম্যান হ্যাজ বিন সিন বাই ইউ। তাহলে তোমার ভয়েস চেঞ্জের মূল কাজটি কিন্তু হয়ে গেছে, কিন্তু তোমাকে অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ কিন্তু করতে দেওয়া হয়নি, যেটা তুমি এখন করেছো।
তোমাকে দেওয়া হয়েছিল একটি ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করতে, তুমি তোমার সুবিধার্থে বাক্যটিকে অ্যাসার্টিভ করে তারপরে ভয়েস চেঞ্জ করেছো, তাই তো? তাহলে এইবার যখন তোমার ভয়েস চেঞ্জ হয়ে গেছে, তোমাকে এই বাক্যটিকে কিন্তু আবার ইন্টারোগেটিভ করে দিতে হবে। ইন্টারোগেটিভ করবে কীরকমভাবে? সিমিলারলি যে অক্সিলারি ভার্বটি রয়েছে সেটিকে তোমাকে এবার সাবজেক্টের আগে বসিয়ে দিতে হবে, অর্থাৎ এখানে যে হ্যাজ ভার্বটি রয়েছে সেটিকে তোমাকে বাক্যের সাবজেক্ট অর্থাৎ দি ম্যানের আগে নিয়ে যেতে হবে, রাইট? তাহলে বাক্যটা দাঁড়িয়ে গেল কি না, হ্যাজ দ্য ম্যান সিন বাই ইউ, এবারে কোশ্চেন মার্ক দিতে হবে, তাহলে কিন্তু তোমার বাক্যটি হয়ে গেল। বাই দ্য ওয়ে, আমি এখানে দি ম্যানটাকে অর্থাৎ প্যাসিভ ভয়েসে দি ম্যানটাকে সাবজেক্ট বললাম এই কারণেই যেহেতু এটি বাক্যের প্রথমে সাবজেক্টের জায়গায় বসে রয়েছে। বেসিক্যালি ওটি কিন্তু দ্য ম্যান কিন্তু বাক্যের সাবজেক্ট নয়, ওটা অবজেক্ট, রাইট? তোমাদের বোঝবার সুবিধের জন্য আমি এখানে ওই কথা ম্যান কথাটিকে সাবজেক্ট হিসেবে উল্লেখ করলাম। তাহলে এবার চট করে একবার এক ঝলক দেখে নেওয়া যাক। তো দেখো, হ্যাভ ইউ সিন দ্য ম্যান ছিল বাক্যটি, এই বাক্যটিকে আমি প্রথমে অ্যাসার্টিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করে নিয়েছি, দাঁড়িয়েছে ইউ হ্যাভ সিন দ্য ম্যান। এরপরে আমি এই বাক্যটির ভয়েস চেঞ্জ করেছি আমার টেন্স চেঞ্জের রুল বা নিয়ম অনুযায়ী, দাঁড়িয়েছে বাক্যটি ভয়েস চেঞ্জ করবার পরে দি ম্যান হ্যাজ বিন সিন বাই ইউ, এবং যখন আমার ভয়েস চেঞ্জ হয়ে গেছে তখন আমি হ্যাজ অক্সিলারি ভার্বটিকে বাক্যের প্রথমে নিয়ে গেছি এবং লাস্টে একটি কোশ্চেন মার্ক দিয়ে দিয়েছি, তাহলেই কিন্তু আমার পুরো ভয়েস চেঞ্জটি হয়ে গেল। তাহলে এই যে ভয়েস চেঞ্জটি আমরা করলাম, এখানে কিন্তু কোনো WH ওয়ার্ড ছিল না। এবার আমাদের দেখবার বিষয়, যদি কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্সে WH ওয়ার্ড থাকে তাহলে আমরা কি করব। দেখো, নিয়মটা খুব শর্টে আমি লিখে রেখেছি না, ইফ দেয়ার ইজ আ WH ওয়ার্ড, ব্র্যাকেটে রয়েছে এক্সেপ্ট হু অ্যান্ড হোম, ইট উইল বি প্লেসড ইন দ্য বিগিনিং অফ দ্য সেন্টেন্স। অর্থাৎ যদি তোমার বাক্যে কোনো WH ওয়ার্ড থাকে, হু এবং হুম ব্যতীত, এটা মাথায় রাখবে, হু এবং হুম ব্যতীত অন্য যে কোনো WH ওয়ার্ড যদি তোমার বাক্যে থাকে, তাহলে শুধুমাত্র সেই বাক্যটিকে ভয়েস চেঞ্জ করা হয়ে গেলে তার যথাস্থানে বসিয়ে দিতে হবে, অর্থাৎ বাক্যের প্রথমে। সেটিকে নিয়ে চিন্তা করবার বা দুশ্চিন্তা করবার কোনো কারণই নেই। এক্সাম্পল হিসেবে দেখে নাও নিচের বাক্যটি। প্রথমে দিয়েছিলাম কি না, হ্যাভ ইউ সিন দ্য ম্যান, এই বাক্যটি আমরা স্টেপ বাই স্টেপ ভয়েস চেঞ্জ করেছি। এইবার সেই বাক্যটিকে আমি একটি WH ওয়ার্ড সমেত লিখেছি, হোয়েন হ্যাভ ইউ সিন দ্য ম্যান, অর্থাৎ তুমি কখন লোকটিকে দেখেছো। এখানে তাহলে WH ওয়ার্ড কোনটি রয়েছে? হোয়েন। দেখো, এখানে হোয়েনটা আনসারের ক্ষেত্রে যেখানে ছিল, অর্থাৎ বাক্যের প্রথমে যেখানে ছিল ঠিক সেখানেই বসিয়ে দেওয়া রয়েছে। বাকি যে ভয়েস চেঞ্জটি করা রয়েছে সেটা কিন্তু একটু আগেই দেখানো রুল বা নিয়ম অনুযায়ী বা স্টেপ অনুযায়ী আমরা করেছি। তাহলে বাক্যটা দাঁড়িয়ে গেছে এবার কি ভয়েস চেঞ্জের পরে না, হোয়েন হ্যাজ দ্য ম্যান বিন সিন বাই ইউ। তাহলে হোয়েন যেমন ছিল হোয়েন ঠিক তেমনই বসে গেছে, তাকে নিয়ে আমাদের কোনো চেঞ্জেস করতে হয়নি। কিন্তু এইবারে আমাদের যেটা দেখবার সেটা হচ্ছে যদি বাক্যে হু বা হুম থাকে তাহলে আমরা কি করে ভয়েস চেঞ্জটা করব। তাহলে চলো এবার সেটা দেখে নেওয়া যাক। দেখো, একটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে যদি হু বা হুম থাকে তখন সেই বাক্যটিকে অ্যাক্টিভ থেকে প্যাসিভে নিয়ে যাওয়ার সময় খেয়াল রাখতে হবে, যদি অ্যাক্টিভ ভয়েসে হু থাকে তাহলে প্যাসিভ ভয়েসে সরাসরি তার জায়গায় আমাদেরকে বাই হুম ইউজ করতে হবে। আর যদি অ্যাক্টিভ ভয়েসে হুম থাকে তাহলে সেটিকে প্যাসিভে নিয়ে যাওয়ার সময় আমাকে তার জায়গায় হু ব্যবহার করতে হবে। অ্যাজ পার এক্সাম্পল নিচের বাক্যটি দেখো। দেখো, বাক্যটি রয়েছে হু কল্ড ইউ। বাক্যটি সিম্পল পাস্ট টেন্সে রয়েছে। কি করে বুঝলাম না, যেহেতু কল ভার্বটির সেকেন্ড ফর্ম অর্থাৎ পাস্ট টেন্সের রূপটি এখানে ব্যবহার করা রয়েছে। দেখো, হু কল্ড ইউ এর নিচে আমি হু এর নিচে লিখে রেখেছি সাবজেক্ট, কল্ডের নিচে লিখে রেখেছি প্রিন্সিপাল ভার্বের সেকেন্ড ফর্ম এবং ইউ এর নিচে লেখা রয়েছে অবজেক্ট। অর্থাৎ হুটাকে কিন্তু এখানে আমাকে সাবজেক্ট হিসেবে কনসিডার করতে হবে। তো এটা আমাদের চেনবার খুব সহজ একটি উপায়। যখনই তোমাদেরকে এরকম হু দিয়ে কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকবে তুমি জানবে ওই হুটাই কিন্তু ওই বাক্যের সাবজেক্ট অর্থাৎ কর্তা। তাহলে এবার আমি একটু আগেই কি বললাম না, যখনই তুমি হু পাবে তখন প্যাসিভ ভয়েসে হুয়ের জায়গায় কি আসবে না, বাই হুম। তাহলে হু থেকে দেখো বাই হুম চলে এসছে। এবার বাকি ভয়েস চেঞ্জ কিন্তু আমাদের পূর্বের দেখানো টেন্সের রুল বা নিয়ম অনুযায়ী হবে। তাহলে পুরো বাক্যটা কি দাঁড়ালো এবার না, বাই হুম ওয়্যার ইউ কল্ড। এখানে ইউ ছিল বাক্যের অবজেক্ট, সেই ইউ অনুযায়ী সিম্পল পাস্ট টেন্সে আমি ওয়্যার অক্সিলারি ভার্বটিকে এনেছি। যেহেতু এটি প্রশ্নবোধক বাক্য, ওয়্যারটা ইউ এর আগে প্লেস করা রয়েছে এবং কল্ড হচ্ছে বাক্যের প্রধান ক্রিয়াপদ, কলের সেকেন্ড ফর্ম এবং থার্ড ফর্ম দুটোই কল্ড, সেটি এখানে ইউজ করা রয়েছে। তাহলে আবার পুরো বাক্যটা আমি বলে দিচ্ছি যে কি উত্তরটা দাঁড়ালো না, বাই হুম ওয়্যার ইউ কল্ড।
তাহলে এখান থেকে আমরা কি শিখলাম না, যখনই তুমি অ্যাক্টিভ ভয়েসে হু পাবে, হু এর বদলে সরাসরি তোমাকে বাই হুম ইউজ করতে হবে। তারপরে বাক্যের অবজেক্ট এবং টেন্সের রুল, যেরকম অবজেক্ট চিনে নিয়ে টেন্সের রুল অনুযায়ী আমাকে সেই বাক্যটির ভয়েস চেঞ্জ করতে হবে। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। এবার দেখে নেওয়া যাক যদি বাক্যে হুম থাকে তাহলে আমরা কি করব। উদাহরণস্বরূপ বাক্যটি একটু দেখে নাও যে হুম ডিড ইউ সি, অর্থাৎ বাক্যটির মানে কি না তুমি কাকে দেখেছিলে। এই বাক্যটিও কিন্তু সিম্পল পাস্ট টেন্সে রয়েছে। কি করে বুঝলাম না বাক্যটি সিম্পল পাস্ট টেন্সে রয়েছে? কারণ দেখো এই বাক্যে ডিড অক্সিলারি ভার্বটি রয়েছে। ডিড অক্সিলারি ভার্ব থাকা মানেই বাক্যটি সিম্পল পাস্ট টেন্সে থাকা। ঠিক সিমিলারলি যদি এখানে ডু থাকতো তাহলে কিন্তু আমরা বুঝতাম বাক্যটি সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে। এনিওয়েজ, তাহলে হুম ডিড ইউ সি, এখানে কিন্তু হুমের নিচে দেখো লেখা রয়েছে অবজেক্ট। অর্থাৎ যদি কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্স হুম দিয়ে স্টার্ট হয় তোমরা খুব ইজিলি ধরে নেবে যে সেই হুম কথাটিই কিন্তু ওই বাক্যের অবজেক্ট। সাবজেক্টকে না, সাবজেক্ট হচ্ছে ইউ। কি করে বুঝলাম সাবজেক্ট ইউ না, অ্যাজ ইউজুয়াল আমি তোমাদেরকে একটু আগেই বলেছি যে বাক্যের প্রধান ক্রিয়াপদকে যদি তুমি কে বা কারা দিয়ে প্রশ্ন করো তাহলে যে উত্তরটি পাবে সেই উত্তরটিই হবে ওই বাক্যের সাবজেক্ট অর্থাৎ কর্তা। তাহলে এখানে প্রধান ক্রিয়াপদ কোনটা না সি, মানে দেখা। কে দেখেছিল? তুমি দেখেছিলে, তাই তুমি হলে এই বাক্যের সাবজেক্ট অর্থাৎ কর্তা, আর সি হচ্ছে বাক্যের প্রিন্সিপাল ভার্ব। তাহলে এবার আমরা ভয়েস চেঞ্জটা দেখে নিই। হুম থাকলেই প্যাসিভ ভয়েসে আমরা কি নিয়ে যাব? হু নিয়ে যাব, হুতে নিয়ে যাব, তাই তো? দেখো হুম থেকে প্রথমেই হু বসিয়ে দেওয়া হয়েছে, তারপরে কিন্তু অ্যাজ ইউজুয়াল সিম্পল পাস্ট টেন্সের ভয়েস চেঞ্জের রুল অনুযায়ী ভয়েস চেঞ্জ করা রয়েছে। হুমটা হু হয়ে গেছে, অর্থাৎ অবজেক্ট প্রথমেই বসে গেছে, সেই অবজেক্ট অনুযায়ী ওয়াজ আনা হয়েছে এখানে, কারণ বাক্যটি সিম্পল পাস্ট টেন্সের। সিম্পল পাস্ট টেন্সের বাক্যে আমরা কি জেনেছি রুলটা না, প্রথমে অবজেক্ট বসবে তারপরে ওয়াজ বা ওয়্যার বসবে, তাই তো? তাই হু অনুযায়ী আমরা এখানে ওয়াজ এনেছি, ভার্বের থার্ড ফর্ম সিন ব্যবহার করা রয়েছে এবং লাস্টে বাই এবং সাবজেক্ট হিসেবে ইউকে ইউজ করা হয়েছে, লাস্টে কোশ্চেন মার্ক দেওয়া রয়েছে। তাহলে আশা করি ইন্টারোগেটিভ সেন্টেন্স যে সেন্টেন্সগুলি হু এবং হুম দিয়ে স্টার্ট হবে সেটি তোমাদের এর পরে করতে আর কোনো রকমের অসুবিধে হবে না। খেয়াল রাখবে এই ধরনের বাক্য কিন্তু প্রায়শই, অর্থাৎ হু বা হুম দিয়ে বাক্য কিন্তু প্রায়শই পরীক্ষায় আসে এবং স্টুডেন্টসরা কিন্তু অনেক সময় কনফিউজ হয়ে গিয়ে ভুল করে। তবে আশা করব যে তোমরা এই নিয়মটা ভালো করে বুঝে নিয়েছো এবং এরপরে আর তোমাদের নিজেদের পরীক্ষার ক্ষেত্রে আর কোনোদিন কোনো ভুল হবে না। তাহলে এখানে আমরা আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জের যে আলোচনা সেটা এখানেই শেষ করলাম। এরপরেও যদি তোমাদের কারো কোনো ডাউট থাকে তোমরা উইদাউট এনি হেজিটেশন আমাকে কমেন্ট করে তোমাদের কোশ্চেনগুলি করো, আমি তোমাদেরকে আনসারগুলো দিয়ে দেবো। তবে তার আগে আমাদের ক্লাসটি শেষ করবার আগে আমি তোমাদের জন্য একটি ওয়ার্কশিটের ব্যবস্থা করেছি। তো আমি চাইবো যে তোমরা ওয়ার্কশিটটা বাড়িতে ভালো করে ফলো করবে, তাহলে বা সলভ করবে, তাহলে তোমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ সংক্রান্ত যাবতীয় ডাউটস কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। এবং যদি ওয়ার্কশিটটা ফলো করতে গিয়ে তোমাদের কারো কোনো প্রবলেম হয় বা কোনোটি করতে অসুবিধে হয় তাহলে তোমরা আমাকে জিজ্ঞাসা করতে পারো, আমি তোমাদের আনসার কমেন্ট বক্সে দিয়ে দেবো। একটু দেখে নেওয়া যাক, আমি তোমাদেরকে 15টা বাক্য দিয়েছি, যে 15টা বাক্য আমি এক্সপেক্ট করবো তোমরা বাড়িতে তোমাদের মতন করে প্র্যাকটিস করবে। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জের ক্লাসটা আজকে আমরা এখানেই শেষ করলাম। আজকের ক্লাসে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ নিয়ে ইন ডিটেল আলোচনা করেছি এবং আমার বিশ্বাস যদি তোমরা প্রত্যেকে ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে ফলো করে থাকো তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ অ্যাট দ্য সেম টাইম অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করতেও তোমাদের কারোরই কোনো প্রবলেম হবে না। আর যদি মনে হয় তোমাদের ভিডিওটি ভালো লেগেছে বা ভিডিওটি তোমাদেরকে হেল্প করতে পারে তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করো, শেয়ার করো নিজের ফ্রেন্ড সার্কেলের মাঝে, কমেন্ট করে তোমাদের ফিডব্যাক জানিও, কারণ তোমাদের কমেন্ট বা তোমাদের ফিডব্যাক আমাকে ইন্সপায়ার করে। ইন দ্য মিন টাইম যদি চ্যানেলটিকে তোমাদের মধ্যে কেউ এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব ইংলিশ টিউটোরিয়ালস, কারণ এই চ্যানেলটির তোমাদের সাপোর্টের ভীষণভাবে প্রয়োজন। ইন দ্য মিন টাইম সকলে ভালো থেকো, স্টে সেফ, বি হ্যাপি, কিপ ওয়াচিং ইংলিশ টিউটোরিয়ালস, কিপ লার্নিং, and thank you so much for giving me your time. Thank you.